আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তোমাদের যাদের জন্য দাঁড়িয়েছি তোমাদেরকে নিয়ে বোর্ড খালি তামাশা করতেছে। একবার বলে পরীক্ষা হবে, আবার বলে পরীক্ষা হবে না, একটু পরে বলে আবার পরীক্ষা হবে। এত তামসার মধ্যে আসলে আমরা বসে থাকতে পারি না। আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো আমাদের সামনে একটা অ্যাডমিশন টেস্ট আছে, তার আগে আমাদের একটা বোর্ড পরীক্ষা আছে এবং তারও আগে একটা টেস্ট পরীক্ষা আছে। এবং তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হলে এত ফাঁকিবাজ, পড়াশোনা খুব একটা করো না। মনে করো যে পরীক্ষার আগে এই ইমন ভাই আছে, ফাজ স্যার আছে, একটা সাজেশন দিয়ে দিবে না, ও পরে একটা পাস টাস করে ফেলবো। বিষয়গুলো আসলে এত ইজি না, এত ইজি। পাস করার জন্য ইজি, বাট সামনে যে আসলে ঝামেলায় পড়বে। তুমি কি এমনি করে পাস করছো? না, আমি তো আমি পড়ছি। পড়াশোনা করছো না? তো তোমার স্টুডেন্ট যেগুলো তোমার সাজেশন আজকে দেখবে, ওদেরকে তোমার কি বলবা? এবারের মতোই লাস্ট বার সাজেশন দিচ্ছি, এরপর দিব না, এরপর পড়াবো। Yes. কই পড়াবো? মিশন এ প্লাসে পড়াবো। এখন এই মিশন এ প্লাসটা হচ্ছে আমাদের মানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আছে না, যারা জীবনের আর একমাত্র আশা হচ্ছে যে সে হচ্ছে ভালো রেজাল্ট করতে চায় এবং তার কাছে সময়টা খুব কম টেস্ট পরীক্ষার পরে। তো আজকে আমি বোটানি সাজেশনটা নিয়ে একটু পরে আসতেছি, ইমন জুলজির সাজেশনটা দিবে এবং এই জুলজির সাজেশনে ঠিক ইমন আজকের ক্লাসটাতে যা যা বলবে এটা তোমরা পড়ে, আমার মনে হয় ইমন আমার চেয়ে ভালো বায়োলজি পড়ায়। তোমরা যারা আমাদেরকে দেখবে এরপরে, আমরা এই যে ডিও একসাথে দাঁড়িয়েছি, বায়োলজির দায়িত্ব যখন নিয়েছি আমরা দুজনে একসাথে এটা করার চেষ্টা করব। আজকে ইমন জুলজির সেকেন্ড পার্টের মানে বোটানি মানে বায়োলজির সেকেন্ড পার্ট, যেটাকে আমরা জুলজি বলি, তার সাজেশন দিবে। মনোযোগ দিয়ে ক্লাসটা করো, করে পরে কমেন্ট সেকশনে একটু জানিও যে তোমাদের ফিলিংস কি। তাহলে আমি কথা না বলি, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম স্যার, তো পরিচয় দিয়েই গেল। তো আমরা হচ্ছে সাজেশন ক্লাসটা শুরু করতেছি। তো সাজেশন ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলতেছি, এই ক্লাসে আমি তোমাদের পড়াবো না, আমি তোমাদেরকে বলবো যে কি কি পড়তে হবে। সো কি কি পড়া লাগবে ওইটা তোমরা যদি জাস্ট একটু দেখো তাহলে এনাফ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? যারা একবারে পড়ো নাই, যারা পড়ছো, তাদের সবার জন্য ক্লাসটা উপযোগী। ওকে, তাহলে চলো প্রথমে যেটা সেটা হচ্ছে, আমি কিছু লিখি নাই, ঠিক আছে? আমি নিজে নিজে লিখবো, তোমাদের বলবো। প্রথমে আসো, আমাদের হচ্ছে চ্যাপ্টার 1। প্রথমে হচ্ছে চ্যাপ্টার 1। চলো চ্যাপ্টার 1 এর প্রথমেই তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সিলম কাকে বলে। এটা ক নাম্বারের জন্য সিলম কাকে বলে এবং এর উপর ভিত্তি করে যেই প্রকারভেদটা আছে সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সিলম কাকে বলে এবং সিলমের প্রকারভেদ, ঠিক আছে? এবার আসো, আরেকটা সংজ্ঞা যে লাগবে সেটা হচ্ছে প্রতিসাম্যতা এবং হচ্ছে কি উদাহরণ। প্রতিসাম্যতা এবং উদাহরণ। প্রতিসাম্যতা কাকে বলে এবং হচ্ছে কে কোন প্রতিসাম্য, এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, খ নম্বরের জন্য। ওকে, এবার আসো সংবহন তন্ত্র। দুইটা আছে, একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে কি বদ্ধ সংবহন তন্ত্র। যদি কোশ্চেনে আসে যে মুক্ত বদ্ধর পার্থক্য, এটা তোমার পারতে হবে এবং কে মুক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত, কে বদ্ধ সংবহন তন্ত্রের অন্তর্গত, এটা তোমার জন্য জানা ফরজ, ঠিক আছে? এটা তোমার জন্য জানা ফরজ, ঠিক আছে? এটা হচ্ছে ক আর খ এর জন্য। আরো তো আছে, সবগুলো তোমাদের তো যে লাগবে এমন না, বাট এগুলো হচ্ছে কমনলি আসে। এবার আসো, যদি আমি তোমাকে বলি সবচেয়ে ইম্পর্টেন্টলি পর্ব পড়বা কোনটা, এই যে কর্ডাটা, এটার পাশে তুমি হইতেছে 1000% দিয়ে রাখো। 1K% ইম্পর্টেন্ট, ঠিক আছে? কর্ডাটার 1K% ইম্পর্টেন্ট। কর্ডাটার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট আবার কোনটা জানো? এই যে ভাটিবাটা পড়ছিল না, এই যে ভাটিবাটা পড়ছিল না, এইটা ভাটিবাটার ভেতর যে 7টা শ্রেণী ছিল না, 7টা শ্রেণী, এই 7টা শ্রেণীর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্থক্য। একটা হচ্ছে তোমার কন্ডিকট্রিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই তিনটা পার্থক্যের একটা আসতে পারে কোশ্চেন, অথবা তোর তুলনা করতে বলতে পারে। কার কার ভিতর তুলনা? অ্যামফিবিয়া, রেপটিলিয়া এন্ড হচ্ছে এভিস।
এই তিনটার ভিতর তোমার কি করতে পারে, তুলনা করতে বলতে পারে, ঠিক আছে। সো এই তিনটার পার্থক্য প্লাস এই তিনটার পার্থক্য তোমার জন্য মুখস্থ করে একবারে ফরজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে করোটা যখন যাবে এরপর আরেক দুটা পার্থক্য আছে, এটাও গ নাম্বারের জন্য। একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস ও নেমাটোডার পার্থক্য। তার মানে তিনটা পার্থক্য তোমার পড়া লাগবে। তিনটা পার্থক্য বললে তুমি তার তুলনা পারবা, বৈশিষ্ট্য পারবা, এমসিকিউ পারবা। তাহলে কি কি? কর্ডিংথ্রিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং প্লাটিহেলমিনথেস আর কি নেমাটোডার পার্থক্য। এখন ধরো কোশ্চেন যদি সোজা আসে তাহলে তোমাকে কোনো একটা প্রাণীর চিত্র দিয়ে বলবে যে এটা ব্যাখ্যা করো। সো সবচেয়ে কমনলি যে চিত্রগুলোর বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলতে পারে সেটা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই বৈশিষ্ট্যগুলোর ভিতর এটা হচ্ছে বৈশিষ্ট্যের জন্য যে ইম্পর্টেন্ট গুলো সেটা হইতেছে তোমার প্লাটিহেলমিনথেস, আর্থ্রোপোডা, মলাস্কা। এগুলো হচ্ছে একদম কমন বৈশিষ্ট্য যেগুলো বোর্ডে আসছে বা টেস্ট পরীক্ষায় সচরাচর আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলা গেল হইতেছে ঘ নম্বরের কোশ্চেন। ঘ নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তুলনা করতে দিতে পারে এবং তুলনা করার পর তোমাকে বলবে যে কোনটা উন্নত, এটা তোমার জন্য ফরজ। কোনটা উন্নত? তুমি একটু মনে রাখবা, যত উপরের দিকে উঠবা তত উন্নত, যত উপরে উঠবা তত উন্নত। যত উপরে উঠবা তত কি উন্নত, এগুলো বৈশিষ্ট্যগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এটা থেকে কিছু ইম্পর্টেন্টলি তোমার কি আসতে পারে, ওই বৈজ্ঞানিক নাম আসতে পারে। তাহলে বৈজ্ঞানিক নামগুলো একটু লিখে রাখো যে কি কি বৈজ্ঞানিক নাম আসতে পারে। তাহলে সায়েন্টিফিক নেম, সায়েন্টিফিক নেমের ভিতর হচ্ছে চ্যাপ্টাকৃমি, গোলকৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া কৃমি, তারপর হচ্ছে রাজকাকড়া, তারপর হচ্ছে তোমার কেঁচো, তারপর যোগ, তারপর হচ্ছে তারা মাছ, তারপর হচ্ছে তোমার ঘড়িয়াল, দোয়েল, পাট। এগুলো হচ্ছে একবার কমন বৈজ্ঞানিক নাম তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু সংজ্ঞা আসতে পারে, সেটার ভিতর প্রথমে সেটা হইতেছে তোমার দ্বিপদ নামকরণ কাকে বলে, তারপর হইতেছে শ্রেণীবিন্যাস কাকে বলে, তারপর ট্যাক্সন কাকে বলে। এগুলো হচ্ছে কমনলি হচ্ছে ক নম্বরের কোশ্চেন, ঠিক আছে। আর এমসিকিউতে ভালো করার জন্য বা ক নম্বর ভালো করার জন্য যে কোনো চ্যাপ্টার শেষে যে তোমার শিখন ফলটা আছে সেই শিখন ফলটা একবার পড়ে ফেলো, ঠিক আছে। এটা তোমাদের জন্য ভালো হবে, তুমি কমন পাবা, এমসিকিউ কমন পাবা, সিকিউ কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো চ্যাপ্টার 1। আমি তোমাদের পড়ানোর জন্য আসলে বলছি তুমি কি কি একবার দেখে যাবে এক্সামের আগে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 2 নম্বরে, সেটা হচ্ছে হাইডা আছে, তারপর গ্রাস হোপার আছে, তারপর হচ্ছে কি লেবিও, রোহিত আছে। অর্থাৎ হচ্ছে তিনটা জিনিস আছে, হাইডা, ঘাসফড়িং আর কি রুই মাছ। তাহলে আমি যদি তোমাকে বলি প্রথমে হাইডা থেকে তোমার কি কি পড়া লাগবে, দেন হচ্ছে ঘাসফড়িং, দেন হচ্ছে রুই মাছ। ওকে, তাহলে দেখো প্রথমেই হাইডা থেকে জিনিসটা তোমার বাদ দেওয়াই যাবে না, সেটা হচ্ছে নিডোসাইটের গঠন। নিডোসাইটের গঠন, এরপর হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ, ঠিক আছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট চলন, এটা বাদ দেওয়া যাবেই না। চলনের ভিতর তোমার দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে লুপিং
সমার সর্টিং এর যে পার্থক্য আছে সেটা। এন্ড লাস্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে মিথিজবিতা। এগুলো একবারে টপ টায়ার কোশ্চেন, এগুলো তোমার জন্য ফরজ ফরজ ফরজ। আচ্ছা, ইম্পর্টেন্ট আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইডা কেন অমর, হাইডা কেন অমর আর হাইডার মুকুল উদ্গম। হাইডা কেন অমর আর কি হাইডার মুকুল উদ্গম। আচ্ছা, আরেকটা কোশ্চেন ফ্রিকুয়েন্টলি আসে, সেটা হচ্ছে এটা খুবই লেস কমন বাট আসাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাইডার এপিডার্মিসের গঠন, হাইডার এপিডার্মিসের গঠন, হাইডার এপিডার্মিসের গঠন। এটা একটু লেস ইম্পর্টেন্ট বাট যে কলেজে নর্মালি একটু যারা একটু টপ টায়ারের কলেজ আছে সেগুলো এটা দিয়ে থাকে আর কি, হাইডার এপিডার্মিসের গঠন। সো সেখানে তোমার যে 7টা কোষ আছে সেই 7টা কোষের ব্যাখ্যাটা তোমার পড়া লাগবে। সো হাইডার এইগুলোই তোমার ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি তুমি ধরো ইম্পর্টেন্ট ধরো তাহলে চলনটা, নিউরোসাইটটা আর মিথুজীবিতা, ঠিক আছে, এই 3টা খুবই দরকার। আচ্ছা, এরপরে আসো যেটা, সেটা হইতেছে ঘাসফড়িং। ঘাসফড়িং এর প্রথমেই যেটা তুমি পড়বা সেটা হচ্ছে ওমাটিডিয়াম এবং দর্শন কৌশল। ওমাটিডিয়াম এবং দর্শন কৌশল এইটা কোনো মতে বাদ দেওয়া যাবে না। ওমাটিডিয়াম এবং কি দর্শন কৌশল এটা কোনো মতে বাদ দেওয়া যাবে না, এইটা ধরো হচ্ছে 1,00,000% ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার রেচন, হাইডার রেচনটা। আর লাস্টে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে মুখপাঙ্গের গঠন। এই রেচনটা হইতেছে পার্টিকুলার কলেজের জন্য ইম্পর্টেন্ট, যেরকম ধরো হলিক্রস, এনডিসি, ঠিক আছে, আবার ঢাকা কলেজ, ডিআরএমসি, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আবার আরেকটা আছে সেটা হচ্ছে হাইডার রক্ত সংবহন। হাইডার রক্ত সংবহন এইটা একবারে লেস ইম্পর্টেন্ট, ধরো এটা খুবই কম আসছে, সো এটা তুমি দেখার দরকার নেই, ঠিক আছে। বাট ওমাটিডিয়াম, রেচন, মুখপাঙ্গের গঠন খুবই দরকার। এন্ড আরেকটা কোশ্চেন, এটার পাশেও তুমি হচ্ছে 1K% দাও। আরেকটা 1K% আছে, সেটা হচ্ছে রূপান্তরে হরমোনের ভূমিকা। রূপান্তরে হরমোনের কি ভূমিকা, এটা হচ্ছে 1K% ইম্পর্টেন্ট। রূপান্তরে হরমোনের ভূমিকা, যে 4টা হরমোন আছে সেই 4টা হরমোনের জাস্ট কাজ। ওকে, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছ থেকে তোমার একটা কোশ্চেন পড়াই লাগবে, সেটা হচ্ছে ভেনাস হার্ট। ঠিক আছে, যদি ভেনাস হার্ট পড়ো তার সাথে আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে ফুলকার গঠন ও কৌশল। ফুলকার গঠন ও শ্বসন কৌশল, ঠিক আছে। এখন ধরো এই 2টা কোশ্চেন বলে মোটামুটি তোমার হচ্ছে রুই মাছ থেকে যেগুলো আসার দরকার চলে আসছে। এখন ধরো কোশ্চেন একটু কঠিন হয়েছে, ঠিক আছে। কোশ্চেন যদি কঠিন হয় তাহলে একটা জিনিস তোমার দিবে, সেটা হচ্ছে বায়ো থিওরির কাজ। এটা খ নম্বরের জন্য। বায়ো থিওরির কাজ এটা কিসের জন্য? খ নম্বরের জন্য। ওকে, তাহলে এটাই তো মোটামুটি ইম্পর্টেন্ট। এখন ধরো তুমি যে টেস্টে যে অ্যান্সার করবা সেই অ্যান্সারের জন্য কি কি লাগবে সেটা একটু পরে বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে পরিপাক ও শোষণ। পরিপাক ও কি শোষণ। এবার দেখো পরিপাকের ক্ষেত্রে টপিক খুবই কম। টপিকের ভিতর প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে পাকস্থলী খাদ্য পরিপাক। ঠান্ডা মুখস্থ এটা। পাকস্থলী খাদ্য পরিপাক। সো এইখানে তোমার পরিপাক তন্ত্রের একটা চিত্র দিয়ে বলবে যে কোন অংশের কাজ কি বা কোন অংশে কি খাদ্য পরিপাক ঘটে। এরপর লিভারের কাজ। তুমি একটা জিনিস মনে রাখবে, লিভারের কাজে কখনো পুরা লিভারের কাজ দিবে না, হয় সঞ্চয় ভূমিকা দিবে নয় বিপাকীয় ভূমিকা দিবে। তাহলে হয় সঞ্চয়ী অথবা কি বিপাকীয়, অথবা বলছি একসাথে না কিন্তু। সো এত বড় করার দরকার নেই, সঞ্চয় চাইলে সঞ্চয় দিবা, বিপাকীয় চাইলে বিপাকীয় দিবা।
ডিউডেনাম, অর্থাৎ ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, ডিউডেনাম বা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, এটাও পুরোটা দিবে না। হয় তোমাকে বলবে যে অগ্ন্যাশয়ের ভূমিকা কি অথবা আন্তিক রসের ভূমিকা কি, সো তোমাকে মার্ক করে দিবে যে ডি অংশ ধরো হচ্ছে ডিউডেনাম, দুইটা আরো আছে এ আর বি, এ হচ্ছে তোমার পিত্তথলি আর বি হচ্ছে অগ্ন্যাশয়, সো তোমাকে বলে দিবে যে অগ্ন্যাশয়ের ভূমিকা কি অথবা পিত্তথলির ভূমিকা কি, দুইটা একসাথে দিবে না কারণ বড় একটা কোশ্চেন হয়ে যাবে। সো এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে হয় অগ্ন্যাশয়ের ভূমিকা ঠিক আছে, অথবা আন্তরিক গ্রন্থির ভূমিকা। এই যে অগ্ন্যাশয়ের ভূমিকা এটাই সবচেয়ে বেশিবার আসছে, এটাই সবচেয়ে কি বেশিবার আসছে অগ্ন্যাশয়ের ভূমিকাটা, ঠিক আছে। আচ্ছা, আন্তরিক গ্রন্থিটা কম আসছে বাট আসছে, আন্তরিক গ্রন্থিটা কম আসছে কিন্তু কি আসছে, সো দুইটাই আমাদের পড়া লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে শোষণ, এটা ভুলেও মিস দেওয়া যাবে না, শোষণটা তোমার পড়াই লাগবে, ঠিক আছে। শোষণ হচ্ছে কোথায় হয়, ক্ষুদ্রান্তে শোষণেরটা তোমার কি পড়াই লাগবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আছে, 4টা হরমোনের কাজ পড়বা, কয়টা হরমোন, 4টা, কি কি, গ্যাস্ট্রিন হরমোন, সিক্রেটিন, তারপর হচ্ছে তোমার কোলেসিস্টোকাইনিন এন্ড জিআইপি, এই 4টা হরমোনের কাজ করো। মাঝে মাঝে বলতে পারবে যে তুমি গ নম্বরে ধরো ক্ষুদ্রান্তের পরিপাক ব্যাখ্যা করছো, তোমাকে এরপর বলতে পারে যে উক্ত পরিপাকে তোমার হরমোনের ভূমিকা কি, ঠিক আছে। সো হরমোনের ভূমিকাটা তোমার লাগবে, এই 4টাই কাজ তুমি মুখস্থ করো, বাকিগুলো তুমি যদি পারো মুখস্থ করো, নাহলে তুমি করবা না। আচ্ছা, এরপর এই হইতেছে মোটামুটি আমার পরিপাক ও শোষণ, একবারে লিমিটেড টপিক, এগুলা পড়লেই মোটামুটি পুরো পরিপাক রিডিং পড়ার আগে এগুলো পড়ে নিবা। আচ্ছা, খ নম্বরে একটা কোশ্চেন আসবে, খ নম্বরের কোশ্চেনটা কি জানো, সেটা হচ্ছে পিত্তথলির ভূমিকা কি বা পিত্তরসের কাজ কি। খ নম্বরে একটা কোশ্চেন আসবে, সেটা কি, পিত্তথলির ভূমিকা বা কি কাজ, এটা খ, এটা অল টাইম খতে আসে, ঠিক আছে। সো খ এর জন্য পড়বা। ক নম্বরে একটা কোশ্চেন আসে যে অ্যাম্পুল অফ ভাটার কাকে বলে, তারপর হচ্ছে তোমার পরিপাক কাকে বলে, বহি পরিপাক এবং যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক কই কই হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিপাকের যে কোশ্চেন গুলো, বাট এইগুলো পুরো বই পড়ার আগে এই টপিকগুলো তোমার জানা মাস্ট। এবার আসো রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালনের প্রথমে যে জিনিসটা লাগবে, ডাব্লিউবিসির যে দুইটা প্রকার ভেদ আছে, গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, তার ভিতর যে ভাগগুলো আছে সেগুলা। তো সবার আগে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডাব্লিউবিসির কাজ, এরপর পড়বা প্লাটিলেটের কাজ অথবা রক্ত জমাট বাঁধার যে ভূমিকা আছে, কাজ বাকি রক্ত জমাটের প্রক্রিয়া, 1000% দাও, ঠিক আছে। আচ্ছা, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন, কার্ডিয়াক সাইকেলটা, চিত্র সহ। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, মায়োজেনিক রেগুলেশন, এগুলো কাছে একবারে কমন টপ টায়ার টপিক, এগুলো হচ্ছে মাস্ট। এবার আসো, অপশনাল দুইটা টপিক তুমি পড়বা বা দেখবা, ঠিক আছে, খুবই কম কলেজে টেস্টে দেয় বা খুবই কম টাইম বোর্ডে দেয়, সেটা হইতেছে রক্তচাপ নিয়ন্ত্রণ, আরেকটা হইতেছে বিভিন্ন সংগঠনের ব্যাখ্যা। এইটা তোমার সব পড়ার পরে এটা পড়বা,
বিভিন্ন সংঘনের ব্যাখ্যা, এটা সব পড়ার পরে যখন তুমি সময় পাবা তখন এটা পড়বা। আর এমসিকিউ বলো বা ক নাম্বার বলো, এটা খুবই কমন কোশ্চেন যে কোন টেস্টের মাধ্যমে কি বের করা যায়, কোন টেস্ট কোন রোগে, কোন টেস্ট কোন রোগে, ঠিক আছে। আর হইতাছে যে ইয়াগুলো আছে, ওই কি বলে রোগগুলো আছে, রোগগুলোর থেকে তোমার পড়ার জন্য উপযুক্ত হচ্ছে পেসমেকার, ঠিক আছে। পেসমেকারটা খুবই ইম্পর্টেন্ট, রোগ যতগুলো আছে তার ভিতর থেকে পেসমেকার যেটা আছে সেটা তোমার জন্য পড়া ফরজ, ঠিক আছে। ওকে, রক্ত থেকে এইগুলো আগে পড়বা, এরপর এটা পড়বা, ঠিক আছে। আগে এটা পড়ে মাথা নষ্ট করার দরকার নেই, আগে এই টপিকগুলো শেষ করবা, টপিক ধরে ধরে আগাবা, দেখবা যে টেস্টের আগে বইটা খুব ভালোভাবে যেগুলো তোমার কমন টপিক এইচএসসি তে আসার মতো, টেস্টে আসার মতো, সেগুলো কি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও কি শ্বাসক্রিয়া, সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালভিউলাসের গঠন। সবার আগে যে জিনিসটা তুমি শেষ করবে সেটা হচ্ছে অ্যালভিউলাসের গঠন। অ্যালভিউলাসের গঠন তুমি যখনই পড়ছো তার সাথে রিলেট করে পড়বা অন্তঃশ্বসন বা গ্যাসের বিনিময়, ঠিক আছে। এই দুটো তো পড়লা তুমি নাকি, অ্যালভিউলাসের গঠন পড়ছো, তার সাথে ঘ নম্বরের জন্য তুমি পড়ছো অন্তঃশ্বসন বা গ্যাসের বিনিময়। এবার আসো কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন কঠিন হয়েছে, তাহলে তুমি এবার পড়বা শ্বসনে স্নায়ুতন্ত্রের ভূমিকা। ভাই এটা ভুলেও বাদ দিয়ে যাবা না, ঠিক আছে। যে সকল কলেজ ধরো টপ টায়ার আছে সে সকল কলেজে কিন্তু শ্বসন স্নায়ুতন্ত্রের ভূমিকাটা দেয় নরমালি, হ্যাঁ, যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন তোমার নিয়ন্ত্রণ করতেছে স্নায়ুটা। আচ্ছা, রোগের ভিতর তোমার তেমন ঝামেলা নেই, রোগ টোক তেমন দেয় না। খ নম্বর একটা কোশ্চেন দিতে পারে যে মানুষের মানে সুস্থ মানুষ এবং ধূমপায়ীর সুস্থ ফুসফুস এবং ধূমপায়ীর ফুসফুসের পার্থক্য। সুস্থ ফুসফুস এবং কি ধূমপায়ী ফুসফুসের পার্থক্য, এটা খ নম্বরে 2 এর জন্য আসতে পারে। সিপিআর এর ফুল মিনিংটা একটু পড়ে যাবা, সিপিআর এর ফুল ফর্ম, সিপিআর এর ফুল ফর্মটা একটু পড়ে যাবা। এবং হচ্ছে দুইটা জিনিস, এটা হচ্ছে এমফাইসেমা কাকে বলে, ব্রঙ্কাইটিস কাকে বলে, ব্রঙ্কাইটিস কাকে বলে, ঠিক আছে। অর্থাৎ 5 খুবই ছোট 3টা কোশ্চেন পড়বা, অ্যালভিউলাসের গঠন, অন্তঃশ্বসন বা গ্যাসীয় বিনিময়, শ্বসন স্নায়ুতন্ত্রের ভূমিকা, ঠিক আছে। আর বই শ্বসন তো ওই যে সংকোচন প্রশ্ন, এটা তো আলাদা জিনিস, ওইটা তোমাদের মানে এত ছোট বয়সে দিবে, এত বড় বয়সে দিবে না ওইটা, হ্যাঁ। আচ্ছা, এবার আসো রেচন। ক্লাস 9 থেকে একটা টপিক পড়তে 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 একবার ঘিতে ঘিতে বানাই ফেলছো, ঠিক আছে। তাহলে পরের চ্যাপ্টারটা হচ্ছে রেচন। রেচন থেকে 2টা চিত্র তো তোমার লাগবে, এটা তো তুমি জানো, বৃক্কের গঠন আর হচ্ছে নেফ্রনের গঠন, ঠিক আছে। নেফ্রনের গঠন তোমার কি সহ, চিত্র সহ। এই যে নেফ্রনটা আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 10,000%। নেফ্রন যখনই গতে আসছে পরবর্তীতে আসবে মূত্র তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। মূত্র তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। মূত্র তুমি তৈরি করলা, এটা যে একটা টাইপ, আরেকটা টাইপে আসতে পারে পানি লবণ সাম্যতা। পানি সাম্যতার নিয়ন্ত্রণকারী হচ্ছে এডিএইচ, লবণ সাম্যতার নিয়ন্ত্রণকারী হচ্ছে অ্যালডোস্টেরন। নাম কি? অ্যালডোস্টেরন। তাইলে হচ্ছে পানির কাজ হচ্ছে এডিএইচ
এডিএস হচ্ছে পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে লবণ সাম্যতা নিয়ন্ত্রণ করছে অ্যালডোস্টেরন। এই দুইটা হচ্ছে ঘ নম্বরের কোশ্চেন। এই দুইটা হচ্ছে কি ঘ নম্বরের কোশ্চেন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে খ নম্বর দিতে পারে হিমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালিসিসের পার্থক্য। পেরিটোনিয়াল হিমোডায়ালাইসিস আর কি পেরিটোনিয়াল ডায়ালিসিসের কি পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এই গেল হইতেছে রেচন। রেচন থেকে আর কিছু তোমাদের লাগবে না, চিত্র পড়বা, মূত্র তৈরির কৌশল পড়বা, ঠিক আছে। আর ঘ নম্বরের জন্য দুইটা, লবণ সাম্যতা আর কি পানি সাম্যতা। এবার 7 শুরু করার আগে তোমার কিছু জিনিস বলে দেই, কোন কোন চ্যাপ্টার থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা না। সিকিউ অ্যান্সার করবা না। প্রথমে আসো অধ্যায় 12, অধ্যায় 9, অধ্যায় 7, ঠিক আছে। 3টা বাদ দিতে পারো চাইলে, ঠিক আছে। আরো কিছু কিছু আমরা বলবো। আচ্ছা, এখন দেখো 7-এর ভেতর সিকিউর টপিক একবারে খুবই কম, মানে অস্থি এবং মানে অঙ্গ সঞ্চালনা বা অস্থির ভেতর যেটা আছে তোমার টপিক খুবই কম। প্রথমে আসো যেটা, সেটা হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন। আদর্শ কশেরুকার গঠন, এখান থেকে দুইটা সংজ্ঞা তোমার মনে রাখতে হবে। একটা হইতেছে ভার্টিব্রাল ফোরামেন, একটা হইতেছে তোমার ইন্টারভার্টিব্রাল ফোরামেন, আরেকটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এই দুইটা সংজ্ঞা তোমার মনে রাখা মাস্ট। এই দুটো সংজ্ঞা তোমার মনে রাখা মাস্ট। এরপর হেবাসিয়ান তন্ত্র, অর্থাৎ 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 হচ্ছে একটি অস্থির গঠন, একটা নিরেট অস্থির গঠন, ঠিক আছে। এবং বিভিন্ন লিভারের এটা তোমার পড়া লাগবে। এটা তোমার এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, এটা তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর ঘতে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হইতেছে খতে বিভিন্ন অস্থিভঙ্গের প্রকারভেদ। বিভিন্ন অস্থিভঙ্গের কি প্রকারভেদ এবং মচকানো চিকিৎসা। চিকিৎসা কি মচকানো, ঠিক আছে। ওদের 7 যারা অ্যান্সার করতে চাও এগুলো ভুল করে দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন শোনো, যদি তোমার কলেজ তোমার সাথে খাইস্টামি করে, তাহলে হয় হিউমেরাসের গঠন আঁকতে দিতে পারে, নয় ফিমারের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যদি আসে, বিভিন্ন তরুণাস্থির প্রকারভেদ। এই দুইটা এমসিকিউ সিকিউ দুইটার জন্যই লাগবে। চিত্রের ভিতর হিউমেরাস আর ফিমার চাইতে পারে, যে চিত্র প্লাস গঠনাঙ্গ, চিত্র প্লাস কি গঠনাঙ্গ। ওকে, অধ্যায় 7 গেল, ঠিক আছে। অধ্যায় 8 অনেক বড়, অনেক মানে অনেক, ঠিক আছে। তো অধ্যায় 8-এর আমি জানি তোমরা অনেকে অধ্যায় 8 ঠিকঠাক মতো পড়ো নাই। সমন্বয়তে আসো। সমন্বয় থেকে তুমি পিছন থেকে শুরু করো। দুইটা প্রক্রিয়া পড়বা, একটা হচ্ছে শ্রবণ কৌশল, একটা হচ্ছে ভারসাম্য কৌশল।
এই দুইটার একটা আসবেই, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা আসবেই। এরপর চোখের চিত্র, চোখের চিত্র বললা খ নম্বর আসতে পারে, যে এটা খ নম্বরের জন্য দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধা। দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধা, অথবা উপযোজন, খ নম্বরের জন্য এগুলা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার চোখ আর কানের থেকে। এবার আসলে হরমোনে যদি চিন্তা করো, হরমোনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের থেকে যে হরমোনগুলো বের হয়, আলফা থেকে তোমার গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, তারপর হচ্ছে তোমার গামা থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, ডেল্টা থেকে হইতেছে তোমার পিপি কোষ, এগুলো তোমার জন্য লাগবে, এটা মাস্ট। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে পিটুইটারি, সরি থাইরয়েড। হরমোন থেকে এই দুটো সিকোতে দিতে পারে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি, ওখানে কি কি হরমোন বের হয়, কাজ কি কি করতেছে। এবার আসো মস্তিষ্কের যে পার্ট, এটা লিস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য, বাট এখান থেকে কিছু জিনিস তোমার লাগবে, সেটা হচ্ছে নিউরনের গঠন ও চিত্র। নিউরনের গঠন আর কি চিত্র, এন্ড হচ্ছে মস্তিষ্কের কাজ। এটা তুমি লেস ইম্পর্টেন্ট পড়বা, ঠিক আছে। ক নম্বরের জন্য একটা জিনিস পড়তে পারো, ক এর জন্য, সেটা হইতেছে তোমার প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। আর এমসিকিউর জন্য বারো জোড়া কর্নিক স্নায়ু যেটা আছে, তার কাজ কই সাপ্লাই দেয়, কাজ এবং কি কই সাপ্লাই দেয়। ওকে, ঠিক আছে। অধ্যায় 8 থেকে এগুলোই পড়ো। অধ্যায় 8-এর পর যেটা তোমার লাগবে সেটা হচ্ছে অধ্যায় 9, ঠিক আছে। মানব জীবনের ধারাবাহিকতা, এটা তোমরা অ্যান্সার করবা না, একবার রিডিং পড়তে পারো। আর যারা হচ্ছে সিকিউ অ্যান্সার করতে চাও তারা এই টপিকগুলো দিবা, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস আর মেনস্ট্রুয়াল সাইকেল, এনাফ। আর কিছু দরকার নেই ভাই অধ্যায় 9 থেকে, কারণ অনেক চ্যাপ্টার আছে। অধ্যায় 9 থেকে যে অ্যান্সার করা লাগবে এমন না বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো অধ্যায় 10। অধ্যায় 10, ওকে। অধ্যায় 10-এর প্রথমেই তোমার যেটা জানতে হবে, কোনটা স্পেসিফিক, কোনটা নন স্পেসিফিক, আর কোনটা কি স্পেসিফিক। তোমাকে বলতে পারে যে প্রতিরক্ষী স্কিনের ভূমিকা কি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। প্রতিরক্ষায় স্কিন বা প্রথম স্তরের ভূমিকা কি। ভূমিকা, ঠিক আছে। 2 নম্বরে তোমারে বলতে পারে যে তৃতীয় প্রতিরক্ষা স্তরের প্রকারভেদ। প্রকারভেদ অবশ্যই কি সহ, উদাহরণ সহ। এটা এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, সিকিউর জন্য কি ইম্পর্টেন্ট একই সাথে। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে হলো অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠন। এবার আসবে যেটা, সেটা হইতেছে অ্যান্টিবডি কেমনে কাজ করে। অ্যান্টিবডি কেমনে কাজ করে। আরেকটা কোশ্চেন হচ্ছে অর্জিত প্রতিরক্ষার ধাপ।
আরেকটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, ঠিক আছে? এই যে এই তিনটা কোশ্চেন তোমার জন্য ফরজে আইন, তোমার জন্য ফরজে আইন। এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ। ভ্যাকসিনের প্রকারভেদ এমসিকিউতে দিবে, এমসিকিউতে দিবে। অর্থাৎ 10 থেকে তুমি কি কি পড়তেছো, এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা। আরেকটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে কোন প্রতিরক্ষা স্তরের কোনটা আছে, ঠিক আছে? তাহলে সবগুলো প্রতিরক্ষা স্তরের উদাহরণ এমসিকিউর জন্য। এক্সাম্পল, অর্থাৎ 10 থেকে এতটুকু পরে পড়ো, ঠিক আছে? কঠিন লাগলেও কিছু করার নেই, এগুলো তোমার পড়তেই হবে। হ্যাঁ, লাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রজনন, তোমার জেনেটিক্স। চ্যাপ্টার 11, ঠিক আছে? আচ্ছা, যতগুলো ব্যতিক্রম আছে সবগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। প্রথম ও দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম থেকে ইম্পর্টেন্ট লিথাল জিনটা ইম্পর্টেন্ট, আর দ্বিতীয় সূত্র থেকে ইম্পর্টেন্ট এপিস্ট্যাসিস, দুইটাই। প্রকট আর প্রচ্ছন্ন, ঠিক আছে? প্রকট আর প্রচ্ছন্ন। আর মাঝে মাঝে হইতেছে সহপ্রকটতা দিতে পারে। সহপ্রকটতা বা পরিপূরক জিন। সবচেয়ে বেশি দেয় এই দুইটা। আর এই দুইটা, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউর জন্য ব্লাড গ্রুপ, দানার গ্রহণ। ব্লাড গ্রুপ, দানার কি গ্রহণ। আর সিকিউর জন্য আরেকটা কোশ্চেন আছে, গর্ভধারণে রক্তের গ্রুপের ভূমিকা বা জটিলতা। ওই যে ওইটা, বাবা পজিটিভ হইলে কি হবে, মা নেগেটিভ হইলে কি হবে, ঠিক আছে? বাবা পজিটিভ, মা নেগেটিভ, তখন তুমি কি করবা এইটা। আর হচ্ছে এই যে এখানে যা আছে, এখানে যা আছে এই সবগুলোর জন্য তোমার চেকার বক্স মাস্ট। সবগুলোর জন্য তোমার কি চেকার বক্স মাস্ট। আর এটা সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট, সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট হইতেছে, সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট অ্যালিল, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ, তারপর মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড। এটা কয়ের জন্য লাগবে, ক্ষয়ের জন্য লাগবে। সাথে তোমার লাগবে আরেকটু, সেটা হচ্ছে টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের পার্থক্য। টেস্ট ক্রস আর কি ব্যাক ক্রসের কি পার্থক্য, ঠিক আছে? এনাফ।
আর লাগবে না অধ্যায় 11 থেকে। হ্যাঁ, আরেকটা ওই যে বিবর্তনের যে পার্টটা আছে ওইখান থেকে তোমার কয়েকটা কোশ্চেন আমি একটু জাস্ট বলে দিই, একটু দেখে যাও। বিবর্তনের পার্ট থেকে পাখি একটি মহিমান্বিত সরীসৃপ, মাস্ট, ঠিক আছে। তারপর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বা যোগ্যতমের জয়। আরেকটা সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন। সো বিবর্তনের জন্য এগুলা মাস্ট, মানে এগুলো 6 নম্বরের জন্য তোমার পড়া লাগবে, গয়ের জন্য পড়া লাগবে না, ঠিক আছে। অধ্যায় 11 ডান, ঠিক আছে। বাকি আছে কি? বাকি আছে অধ্যায় 12, চ্যাপ্টার 12, সিকিউ দিবানা। সিকিউ দিবানা, এমসিকিউর জন্য একটা জিনিস পরে যাইতেই হবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চলন। আর মৌমাছির যে পার্টটা আছে সেটা, মৌমাছির যে পার্টটা আছে সেটা এমসিকিউর জন্য পড়ে যাবে, সিকিউর জন্য পড়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো বেসিক্যালি এই হচ্ছে তোমার জুলজির টপিকগুলা। তুমি জুলজি পড়ার সময় যদি এই টপিকগুলো আগে পড়ো, তোমার এইচএসসি বলো, টেস্ট পরীক্ষা বলো, এনাফ, আর কিছু লাগবে না। এই টপিকগুলো ভেতরে পড়ানোর সময় তো এখন নাই। আমরা চেষ্টা করব যে তোমাদেরকে জুলজি পুরোটা 4টা ক্লাসের মাধ্যমে টপিকগুলো বুঝিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা। সো জুলজি ক্লাসের সাজেশন এই পর্যন্তই। আশা করি এই টপিকগুলো পড়বো, এই টপিকগুলো ভেতর থেকে আসবে, টেক্সট এক্সাম সবার অনেক ভালো হবে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম।